আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে। আমাদের ভ্রমণের পিপাসা মেটাতে এইবারে আমাদের গন্তব্য শান্তিনিকেতন। ট্রেনে উঠতেই দেখুন আমরা কার আশীর্বাদ পেলাম। তারা মা। ও আচ্ছা আচ্ছা, মা তারার আশীর্বাদ নিয়েই আমরা শুরু করলাম এইবারের জার্নি। এই বোলপুর শান্তিনিকেতন আপামর বাঙালির কাছেই এক পুণ্যভূমি। এই শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা, আধ্যাত্মিক জগতের প্রবাদ পুরুষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন ব্রহ্মধর্মে দীক্ষিত এবং নিরাকার ঈশ্বরে বিশ্বাসী। মাতৃবিয়োগের পর তিনি ভারতবর্ষের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান, এমনকি সুদূর হিমালয় পর্বতেও তিনি যান শান্তির সন্ধানে। এই সমস্ত স্থানে ঘুরেও তিনি শান্তির সন্ধান পাননি। একদা তিনি রায়পুর গ্রামের জমিদার তার শিষ্য বন্ধু ভুবনমোহন সিংহের বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ পান। পালকি যোগে এই নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়ার পথেই জঙ্গলের মধ্যে দুটি ছাতিম গাছের তলায় বসে তিনি ঈশ্বর সাধনায় মগ্ন হন। এখানেই তিনি শেষে খুঁজে পেলেন পরম শান্তি এবং এই স্থানেই তার একটি আশ্রম গড়ার ইচ্ছা হয়। তার মনের ইচ্ছা বন্ধু ভুবনমোহন সিংহকে বললে তিনি অত্যন্ত খুশি হন এবং তিনি বলেন, যতদূর তোমার চোখ যায় ততটা জমি তুমি তোমার আশ্রম গড়ার কাজে নিতে পারো, এর জন্য কোনো মূল্য লাগিবে না। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাতে রাজি না হওয়াতে ভুবনমোহন তার থেকে 1 টাকা নেন এবং তার বিনিময়ে তাকে 20 বিঘা জমির দলিল করে দেন। সেইখানেই তৈরি হয় শান্তিনিকেতন বাড়ি। এই হলো সেই বিখ্যাত পবিত্র ছাতিমতলা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী এখনও এই ছাতিমতলাতেই পালিত হয়। এই অপূর্ব শিল্পকর্মটি আমরা সারেগামাপা গাওয়ার সময় যেভাবে আমাদের ওষ্ঠ সঞ্চালন হয় সেটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। এছাড়াও বিশ্বভারতী প্রাঙ্গণের ভেতরে আপনারা দেখতে পাবেন রামকিঙ্কর বেদ সহ বিভিন্ন বিখ্যাত শিল্পীদের তৈরি নানান মূর্তি। এই শান্তিনিকেতনেই রয়েছে অমর্ত্য সেনের পৈতৃক বাড়ি, যেখানে তিনি জন্মগ্রহণ করেন। আচ্ছা, আপনারা কি জানতেন বিশ্বভারতীর আচার্যের পদটিকে অলঙ্কৃত করেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী? বিশ্বভারতী প্রাঙ্গণের ভেতরে অম্রকুঞ্জে অবস্থিত নেহেরু মঞ্চেই অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠান। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে স্বয়ং উপস্থিত থাকেন এবং প্রত্যেক স্টুডেন্টের হাতে তিনি সার্টিফিকেট এবং সম্মান তুলে দেন। এর আগে আপনারা 3 পাহাড় নামে খ্যাত যে বটবৃক্ষটি দেখলেন সেটি 250 বছর পুরনো এবং শিশুকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে খেলতে আসতেন। তিনি নুড়ি পাথর দিয়ে পাহাড় বানিয়ে তার নাম দিলেন 3 পাহাড়। যদি সবাই চলে মুক্তি দিয়া সবাই করে ভাই, তবে পরাণ খুলে শান্তিনিকেতনের আরও একটি বিশেষ আকর্ষণ হল সুরুল জমিদার বাড়ি। এই বাড়ির দুর্গাপুজো পশ্চিমবঙ্গের বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে অত্যন্ত সমাদৃত। এই সুরুল জমিদার বাড়ির সবচেয়ে সফলতম পুরুষ ছিলেন শ্রীনিবাস সরকার। তিনি এবং তার ভাইয়েরা ইউরোপের বিভিন্ন দেশে ইংরেজদের মাধ্যমে নীল এবং কাপড় রপ্তানির বাণিজ্য শুরু করেন। প্রতি বছর পুজোর পরে মায়ের কাঠামোটি এখানেই রাখা থাকে। শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তে। আজ এই কোপাই নদীর জলশূন্য অবস্থা দেখে বিশ্বাস করতেও অবাক লাগে যে একসময় এই কোপাই নদী দিয়েই ব্যবসা বাণিজ্য চলত, তাও সেই সুদূর ইউরোপের সাথে। কোপাই নদীর ওই পারেই রয়েছে মহাশ্মশান এবং এই পারেই বাউলরা বসে গান গাইছে। কি অদ্ভুত সেই দৃশ্য, যেন জীবন আর মৃত্যু মিলে একাকার হয়ে গেছে। পরদিন সকালে আমরা তৈরি হয়ে রওনা দিলাম 51 পীঠের শেষ পীঠ কঙ্কালীতলার উদ্দেশ্যে। দেবাদিদেব মহাদেব যখন দিকবিদিক শূন্য হয়ে মাতা সতীর দেহটিকে নিয়ে তাণ্ডব নৃত্য করে চলেছেন, নারায়ণ তখন তার সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছেন। ঠিক সেই সময় দেবীর দেহের শেষ খণ্ডটি অর্থাৎ তার কোমরটি সেটি পড়ে এই স্থানে। আসুন আপনারাও আমাদের সঙ্গে দর্শন করুন এই পবিত্র মন্দিরটির।
মন্দিরের ভেতরে রয়েছে মায়ের চিত্রপট। মন্দিরের পাশেই রয়েছে এই পবিত্র কুণ্ডটি। মায়ের কঙ্কালী দেশ অর্থাৎ তার কোমরটি এই কুণ্ডে এসেই পড়ে। মন্দিরের ভেতরে আপনারা দেখতে পাবেন 51 পীঠের অবস্থান এবং তার সাথে সেই পীঠে দেবীর কোন অঙ্গটি পড়েছে তাও আপনারা জানতে পারবেন। মন্দিরের ভেতরেই রয়েছে এই সুপ্রাচীন বটবৃক্ষটি। মন্দিরের পেছন দিয়েই বয়ে চলেছে কোপাই নদী। এখানে প্রতি সন্ধ্যায় গঙ্গারতি আয়োজন করা হয়। কঙ্কালীতলা মন্দিরের পাশেই রয়েছে একটি প্রাচীন শিব মন্দির। এই মন্দিরে পূজিত শিবলিঙ্গটি স্বয়ম্ভূ এবং তার আকৃতিও প্রচলিত শিবলিঙ্গের থেকে অনেকটাই আলাদা। এবার আমরা চলে এসেছি রবীন্দ্র ভবনে, যা এখন মিউজিয়ামে পরিণত করা হয়েছে। এখানে কবিগুরু সহ তার পরিবারের আরও বিভিন্ন ব্যক্তির নানা ব্যবহৃত সামগ্রী রাখা রয়েছে। এই একই প্রাঙ্গণের ভেতরে রয়েছে উদয়ন, কোণার্ক, শ্যামলী, উদীচী, পুনশ্চ, গুহাঘর। এই সমস্ত বাড়িগুলি হল রবীন্দ্র স্মৃতি বিজড়িত। কবি যখন খুবই অসুস্থ তখন তার মৃত্যুর 15 দিন আগে তাকে এই উদয়ন থেকেই শেষবারের মতো জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে নিয়ে যাওয়া হয়। কবি আমাদের মৃত্যুঞ্জয়, তাই তো তিনি আজ চলে গেলেও তার সৃষ্টি আজও অমর। শান্তিনিকেতনের আনাচে কানাচে না জানি কত গাছ তারই নিজের হাতে লাগানো। এমনই একটি ছোট্ট চারা তিনি রোপণ করেছিলেন এখানকার আদিবাসী মানুষদের মনের মধ্যেও। সেই বীজটি হলো স্বনির্ভর হয়ে ওঠার ইচ্ছা। তার জন্য তিনি গ্রামের ছেলেমেয়েদেরকে বিভিন্ন রকমের হস্তশিল্পের শিক্ষা দেওয়ার সুযোগ করে দেন এবং গড়ে তোলেন শ্রীনিকেতন। এখনও এখানকার শিল্পীদের হস্তশিল্পের বিভিন্ন কাজ, মোম, বাটিক অত্যন্ত জনপ্রিয় এবং তার সন্ধান মিলবে আপনাদের সোনাঝুরির হাটে। ভোজন রসিক বাঙালির রসনা তৃপ্তিও ঘটবে এই সোনাঝুরির হাটে। বিকেলের পড়ন্ত সূর্যের রোদের মতোই আমরাও এবার ক্লান্ত। অনেকখানি ভালো লাগা তাই বুকে নিয়ে এবার আমাদের ঘরে ফেরা।